আসসালামু আলাইকুম, শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। শুরুতেই ট্রাম্পের চিঠি প্রসঙ্গ। পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করে বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাংলাদেশকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয় তাহলে শুল্ক কমানো যেতে পারে, কিন্তু বাংলাদেশ পাল্টা কোনো ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। ট্রাম্প দাবি করেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। শুধু বাংলাদেশ নয়, আরও 11টি দেশকে একই রকম চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দীর্ঘদিনের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়াও বাদ পড়েনি। দক্ষিণ কোরিয়া ও জাপানকে জানানো হয়েছে দেশ দুটি থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে 25% শুল্ক আরোপ করা হয়েছে, যা 1 আগস্ট থেকে কার্যকর করা হবে। I have the signed letters that went out to both South Korea and Japan today. দক্ষিণ কোরিয়া, জাপান ছাড়াও আরও 12 দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাইন করা চিঠি পাঠানো হয়েছে। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। All of you that the president was going to create tailor-made trade plans. সোমবার প্রকাশিত এমন আরও কিছু চিঠিতে দেখা গেছে, মিয়ানমার ও লাওসের পণ্যের উপর 40%, দক্ষিণ আফ্রিকার উপর 30% এবং মালয়েশিয়ার উপর 25% শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এছাড়া তিউনেশিয়ার উপর 25%, ইন্দোনেশিয়ার উপর 32%, বসনিয়ার উপর 30%, সার্বিয়ার উপর 35% এবং কম্বোডিয়ার উপর 36% শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের 37% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর করা হয়েছিল। তখন বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এসব শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন তিনি। আফরা আঞ্জুম, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী হাসিনার পলায়ন ও রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও বিদায়ী 2024-25 অর্থ বছরে দেশের রপ্তানি আয় $48 বিলিয়ন ছাড়িয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় 8.5% বেশি। এই প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও আগামী দিনে রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানামুখী সংকট রপ্তানি আয়ের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ সহ সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন আরাফাত ইসলাম। গত অর্থবছরের শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল হতে থাকে দেশের রাজনৈতিক অঙ্গন। ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ সদস্য ও সরকারের অধিকাংশ এমপিরা। দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করিতেছি যে ক্ষমতার এই পালাবদলের প্রেক্ষাপটে নানা অস্থিরতার মধ্যেও দেশের রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরে $4,800 কোটি রপ্তানি আয় হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 8.58% বেশি। 2019-20 অর্থ বছর থেকে গত 5 বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে 43.39%। একই সময়ে পোশাক শিল্পে রপ্তানি আয় বেড়েছে 40.8%। রপ্তানিকারকরা বলছেন, নতুন অর্থ বছরেও এই ধারা অব্যাহত রাখা সম্ভব, তবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই মুহূর্তে আমাদের সক্ষমতার 70 থেকে 80% ক্যাপাসিটিতে আমরা চলছি। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আরও কম যারা কাপড় তৈরি করেন। তো এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে অনেক ভালো ভালো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার অনেক ফ্যাক্টরি চালু আছে কিন্তু জ্বালানি সমস্যার কারণে ফুল আপনার ক্যাপাসিটি চলছে না। সো এগুলোই আমাদের চ্যালেঞ্জ, এবং এগুলাকে সামনে রেখে আমরা যদি কাজ করি প্রপারলি তাহলে এই গ্রোথ ধরে রাখা সম্ভব, এবং আশা করি নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না। তাহলে আমরা মনে করি যে এই গ্রোথ থাকবে। অর্থনীতিবিদদের মতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও সরকারের নীতিগত সহায়তা সহ বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই।
বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও গ্রোথ আছে, কিন্তু সামনে বড় বড় কিছু ট্রানজিশন আছে, সেগুলোর সাথে আপনাকে আমাদের এক্সপোর্টারদেরকে তাদের সক্ষমতা প্রোডাক্টকে মানে খাপ খাইয়ে নিতে হবে। গত অর্থ বছরের যে ইকোনমিক গ্রোথ 3.3% নেমে এসছে, ওয়ার্ল্ড ব্যাংক যেটা প্রজেক্ট করেছে, আসবে বলে প্রজেক্ট করেছে, সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে গেলে অর্থনীতি, বিশেষ করে এক্সপোর্ট সেক্টর খুব আনইন্টারাপ্টেড থাকতে হবে। প্রাইভেট সেক্টরের তাদের সমস্যাগুলো কি, কোথায় ইমিডিয়েট সহায়তা লাগবে, গ্যাস হোক বা অন্যান্য এক্সপোর্ট ফাইন্যান্স হোক, সেই জায়গাটায় আউটরিচ প্রয়োজন। এক্সপোর্ট সামনে আমরা যদি 100 বিলিয়নে নিতে চাই, আমাদের বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ দুটোই বাড়াতে হবে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে বেশ কিছু বাড়িঘর বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে অন্তত লক্ষাধিক মানুষ। বৃষ্টি অব্যাহত থাকলে পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়া উপজেলার 10টি গ্রাম এবং টেকনাফ উপজেলার 40টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা। এছাড়া উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পেও জলাবদ্ধতা সৃষ্টির খবর পাওয়া গেছে। অব্যাহত বর্ষণে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকরা দুর্ভোগে পড়েছেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আসবাব, দড়ির খাট, খাটলা, মাইচা নতুন করে জায়গা করে নিচ্ছে নগর জীবনে। কয়েকজন তরুণ উদ্যোক্তার সম্মিলিত উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের জনপ্রিয় এই আসবাব এখন নতুন সংস্করণে এবং আধুনিক রূপে বাজারজাত হচ্ছে। ইতোমধ্যে বাণিজ্যিকভাবে সাফল্যও পেয়েছেন উদ্যোক্তারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্ট। সাধারণত একটি কাঠের ফ্রেমে দড়ি বা সুতার সুনিপুণ বুননে যে আসবাবপত্র তৈরি হয়, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে আকার ভেদে তার নাম খাট, খাটলা, মাইচা। এসব আসবাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট, বহরম এলাকায় তৈরি হয়ে বিক্রি হতো জেলার বিভিন্ন প্রান্তে। সেগুলোয় দড়ির বুননে নৈপুণ্য থাকলেও কাঠের কাজ থাকতো সাধারণ। এখন নতুন সংস্করণে আধুনিক রূপ দিয়ে তৈরি করা হচ্ছে শহরের ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি কারখানায়। অন্যান্য ডিস্ট্রিক্টের লোক খুব কম চিনে, কাজে হতে গেলে আপনার এখন মডেল হয়ে গেলে আপনার এখন যে নিউ মডেলের ছোটো ছোটো যে মিনি খাটলা, মাইচা, আপনার ওই যে সোমনাথি খাটলা, মানে বিভিন্ন রকমের নাম আছে। রং করে বিক্রি করা হয়, এই জন্য দেখতে ভালো লাগে এবং কাস্টমার আগ্রহ বেড়ে যায়। প্রধানত বাবলা গাছের কাঠ দিয়ে গুণগত মান বজায় রেখে তৈরি এই আসবাব চাঁপাইনবাবগঞ্জের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে রাজধানীর অভিজাত এলাকার ড্রয়িং রুমে। খাটলার কিন্তু আগে আমরা দেখতাম যে কালার করা থাকতো না, রঙের যে ব্যাপারটা সেটা থাকতো না, একদম র কাঠটাকে নিয়ে হচ্ছে খাটলা তৈরি করতো। কিন্তু এটা আমরা নতুনভাবে সংস্কার করলাম। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের দড়ি, বিভিন্ন ধরনের কাঠ, কোন কাঠটা ভালো যায়। চাঁপাইনবাবগঞ্জে যে ট্রেডিশনাল খাটলাগুলো থাকে ওগুলো একটা আমার বাসায় নিয়ে গেছি। তো ওই জিনিসটাতে আমরা বসি, শুই, আমরা খাই, একসাথে টিভি দেখি। তো ওই জায়গা থেকে আমার বউয়ের মাথায় আসলে যে আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো সেল করি না কেন, এগুলো তো আমরা নতুন করে বানায় নতুনভাবে সেল করতে পারি। তো ওই জায়গা থেকে মেনলি আমাদের আইডিয়া শুরুটা। এই আসবাবের চাহিদা দিন দিন বাড়তে থাকায় নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন এখানকার উদ্যোক্তারা। এনটিভি নিউজ। দর্শক শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মোথানের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।